হ্যালো বন্ধুরা, বাংলা ব্যাকরণের বাক্য ক্লাসে আবারও আপনাদেরকে স্বাগতম। এই ক্লাসে আমরা বাক্য বিষয় যেগুলো খুঁটিনাটি বিষয় আছে সেগুলো আলোচনা করব এবং সেগুলো খুব যত্ন সহকারে মনোযোগ সহকারে শিখে নিব। তো বন্ধুরা, চলুন মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। এখন আজকে আমি যেটা আলোচনা করব সেটি হলো বাক্য। প্রথমে বাক্যের সংজ্ঞাটা জেনে নিই। তো আসলে বাক্যের সংজ্ঞা পদ বা শব্দ সমষ্টি দ্বারা কোনো বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলি। ইংরেজিতে সেন্টেন্স, বাংলায় হলো বাক্য। তো এই বাক্য আসলে কি কি দিয়ে উপাদান দিয়ে তৈরি হয় বা কি উপকরণ দিয়ে তৈরি হয় বা এটা ক্ষুদ্রতম একক কি, সেগুলো আমরা এখন একটু জেনে নেব। তো সেটা হলো প্রথমে যেটা আছে যে বাক্য। তো এই বাক্য শুরু কথাটা যদি আমরা চিন্তা করি তাহলে এরকম যে ভাষার কিন্তু মূল উপাদানটা হলো ধ্বনি। তো আসলে ধ্বনি কাকে বলা হয়? মানুষ তার বাকপতনকে সাহায্যে যা উচ্চারণ করে সেটাই হলো ধ্বনি। আর এই ধ্বনির লিখিত রূপটাই হলো কিন্তু বর্ণ। হ্যাঁ, তাহলে আমরা যদি শুরুর কথাটা চিন্তা করি যে আসলে ভাষার যে মূল উপাদান, ভাষাটা কোথা থেকে তৈরি হচ্ছে? মানুষ বাকপতনকে সাহায্যে যা উচ্চারণ করছে সেটাই কিন্তু ভাষার মূল উপকরণ হয়ে দাঁড়াচ্ছে। তো এরপরে তাহলে আমরা প্রথম যে জিনিসটা জানলাম সেটা হলো ভাষার মূল উপাদান হলো ধ্বনি। এখন ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ। এই বর্ণগুলো একত্রিত হয়ে কিন্তু কি হয়? একটা শব্দ তৈরি করে। তো তাহলে একাধিক শব্দ একসাথে মিলিত হয়ে কিন্তু আবার একটি বাক্য তৈরি হয়। হ্যাঁ, তাহলে একটি বাক্যের মধ্যে কিন্তু একাধিক শব্দ থাকে। তাহলে আমরা বলতে পারি যে বাক্যের ক্ষুদ্রতম একক অবশ্যই হবে কি? শব্দ। এরপরে অনেকগুলো বাক্য মিলে কিন্তু একটা ভাষা তৈরি হয়। অনেকগুলো বাক্য থাকে সেখানে। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে ভাষার মূল উপকরণ হলো বাক্য। এই তিনটি প্রশ্ন যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে, তাই এই বিষয়গুলো আমি একটু ক্লিয়ার করে দিলাম। এরপরে একটি বাক্য কখন সার্থক হয়, অর্থাৎ আমরা কোন বাক্যটাকে সার্থক বাক্য বলবো সেটা একটু দেখে নিই। তো আসলে একটি বাক্যের তিনটি গুণ থাকতে হবে। তিনটি গুণ যদি থেকে থাকে তাহলে আমরা সেই বাক্যটিকে সার্থক বাক্য বলবো। তো গুণ তিনটি হলো, প্রথমত হলো আকাঙ্ক্ষা, তারপর হলো আসক্তি, তারপর হলো যোগ্যতা। এই তিনটি গুণ থাকলে কেবল সেটিকে আমরা সার্থক বাক্য বলে বিবেচনা করব। তো আকাঙ্ক্ষা জিনিসটা আসলে কি? আকাঙ্ক্ষা জিনিসটা কি? সেটা হলো এরকম যে একটি পদ শুনে তার পরপদ শোনার জন্য মনের মধ্যে যে আগ্রহ বা আকাঙ্ক্ষা সৃষ্টি হয় সেটাকে কিন্তু আমরা আকাঙ্ক্ষা হিসাবে দেখছি এখানে। অর্থাৎ একটি পদ শোনার পরে আরেকটি পদ শোনার জন্য মনের মধ্যে যে একটা তীব্র বাসনা তৈরি হয় সেটি হলো কিন্তু আকাঙ্ক্ষা। যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি, সকালে সূর্য উঠলে, আমি কিন্তু থেমে গেলাম। সকালে সূর্য উঠলে বলার পরে আমি থেমে গেলাম। তাহলে আমি কিন্তু জাস্ট এই অংশটা বলছি, ঠিক আছে? পরের অংশটা কিন্তু বলিনি। এখন কিন্তু মনের মধ্যে একটা বিষয় ঘুরপাক খাচ্ছে যে সকালে সূর্য উঠলে তারপরে কি হবে, কি হবে, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। সো সকালে সূর্য উঠলে, এবার যদি আমি বলি সকালে সূর্য উঠলে আমি বল নিয়ে মাঠে খেলতে যাব, তাহলে কিন্তু বাক্যের যে অর্থটা ছিল সেটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, তাহলে অবশ্যই যে একটি পদ শোনার পরে আরেকটি পদ শোনার যে ইচ্ছা সেটি হলো কিন্তু এখানে আকাঙ্ক্ষা। এরপরে আসক্তি। তো আসক্তি জিনিসটা আসলে কি? আসক্তি জিনিসটা হলো এরকম যে আমরা একটি বাক্যের মধ্যে যে শব্দগুলোকে সাজাবো সেই শব্দগুলোকে এমনভাবে সাজাবো যাতে মনের ভাব প্রকাশের ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা না হয়, তবে সেটাই হবে আসক্তি। তো
আসক্তিটা আসলে কিরকম, যদি আমি এরকম বলি, লিখি আমি কলম, তো আমি কিন্তু এরকম কয়েকটি শব্দ এখানে লিখে রাখলাম। তো আসলে এটা দিয়ে কি কোনো অর্থ প্রকাশ পাচ্ছে? না, পাচ্ছে না। আমরা যদি এটাকে সাজিয়ে লিখি, যেরকম আমি কলম দিয়ে লিখি, আমি কলম দিয়ে লিখি, তাহলে কিন্তু এটার অর্থটা পরিষ্কার বোঝা যাচ্ছে এবং সেই সাথে মনের ভাবটাকে প্রকাশ করার জন্য কোনো ধরনের বাধা তৈরি হচ্ছে না। তাহলে আসক্তি হলো সেই বিষয়টাই, যেটা যে আমরা বাক্যের অন্তর্গত যে পদগুলো আছে সেগুলো আমরা কি এমনভাবে সাজাবো যাতে মনের ভাব প্রকাশের ক্ষেত্রে কোনো বাধার সৃষ্টি না হয়। এরপরে আমরা দেখব যোগ্যতা। তো যোগ্যতার ক্ষেত্রে যে কথাটা প্রথমে বলতে হবে সেটা হলো যে বাক্যের মধ্যে যে পদগুলো থাকবে সেই পদগুলোর অর্থগত এবং মিলবন্ধন যোগ্যতা ঠিক থাকলে সেটাকেই আমরা বলবো যোগ্যতা সম্পন্ন বাক্য। পদগুলোর অর্থগত এবং মিলবন্ধন দুটোই ঠিক রাখতে হবে, তাহলেই কেবল সেটি হবে একটি যোগ্যতা সম্পন্ন বাক্য। আমি যদি এখন বলি যে পাখি ঘাস খায়, তারপরে যদি বলি গরু আকাশে ওড়ে, হ্যাঁ, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পাখি ঘাস খায়, পাখি কখনো ঘাস খায় না। আমরা যদি বলতাম যে পাখি আকাশে ওড়ে, তাহলে কথাটা আমাদের ঠিক থাকতো। অথবা আমরা যদি বলতাম গরু ঘাস খায়, গরু ঘাস খায়, তাহলে আমাদের কথাটা ঠিক থাকতো। অর্থাৎ প্রথম যে কথাটা লেখা হয়েছে পাখি ঘাস খায়, এই বাক্যটি আসলে যে পদগুলো আছে এই পদগুলোর মধ্যে অর্থের মিল নেই, অর্থাৎ এটি একটি যোগ্যতা সম্পন্ন বাক্য নয়। যোগ্যতা সম্পন্ন হতে হলে কি হতে হবে, বাক্যের যে পদগুলো আছে প্রতিটি পদ এর মিলবন্ধন যোগ্যতা থাকতে হবে। এখন যদি আমি বলি গরু মাংস খায়, না, এটিও আসলে যোগ্যতাহীন বাক্য। গরু ঘাস খায়, এটি হলো যোগ্যতা সম্পন্ন বাক্য। এরপরে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখে নিব। একটি যোগ্যতা সম্পন্ন বাক্যের সাথে যে বিষয়গুলো খুব ওতপ্রোতভাবে জড়িত, এখন সেই বিষয়গুলো আমি আলোচনা করব। প্রথমে যে কথাটি আছে সেটি হলো দুর্বোধ্যতা, অর্থাৎ একটি সার্থক বাক্যের অর্থাৎ যোগ্যতা সম্পন্ন বাক্যের মধ্যে এমন সব শব্দ ব্যবহার করতে হবে যে শব্দগুলো মানুষ তার অর্থ বুঝতে পারে। এখন যদি আমি এমন কোনো শব্দ ব্যবহার করে থাকি যে শব্দটার অর্থ মানুষ বুঝতেই পারতেছে না, তাহলে কিন্তু সেটি একটি যোগ্যতা সম্পন্ন বাক্য হয় না। যেমন আমি যদি উদাহরণস্বরূপ একটি কথা বলি এরকম যে তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো, হ্যাঁ, তাহলে কিন্তু এটা মানুষ বুঝতে পারবে না যে প্রপঞ্চ শব্দটার অর্থ কি দাঁড়ায়। আসলে আমি যদি বলি যে তুমি আমার সাথে চাতুরি করেছো, হ্যাঁ, তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবে যে আসলে সে আমার সাথে ছলনা বা ছলচাতুরি করেছে। তাহলে অবশ্যই এমন শব্দ ব্যবহার করতে হবে যে শব্দটি মানুষ খুব সহজে বুঝতে পারে বা মানুষের বুঝতে বোধগম্য হয়। এরপরে উপমার ভুল। সার্থক বাক্যের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে উপমাটা যেটা প্রয়োগ করতে হবে সেই উপমাটা যেন অবশ্যই ভালো হয়। অর্থাৎ এখানে যদি আমি একটি উদাহরণস্বরূপ বলি যে আমার হৃদয় মন্দিরে আশার বীজ
উক্ত হইল। আসলে এখানে যে উপমাটা দেওয়া আছে, আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হইল। হ্যাঁ, আসলে দেখুন যে বন্ধুরা, যে মন্দিরে কিন্তু কখনো বীজ বোনা হয় না। বীজ বোনা হয় কোথায়? খেতে, ক্ষেত খামারে। তাহলে এখানে কিন্তু উপমাটা ভুল দেওয়া আছে। যদি কথাটা এরকম হয় তাহলে কিন্তু যে আমার হৃদয় খেতে, আমার হৃদয় খেতে এই শব্দটাকে বাদ দিয়ে আমরা যদি সেখানে এই শব্দটা বসাই, আমার হৃদয় খেতে আশার বীজ তো হইল। হ্যাঁ, তাহলে কিন্তু অর্থটা, উপমাটা ভালো হয় এবং সেটা শুনতেও ভালো দেখায়। এরপরে যে বিষয় থাকবে বাহুল্য দোষ। বাহুল্য দোষ, বাহুল্য দোষটা হলো যে প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করা, যেটা প্রয়োজন নেই অথচ কিন্তু সেটা ব্যবহার করা হয়েছে, এরকম ধরনের বিষয়গুলো হলো বাহুল্য দোষ। যেমন সকল আলেমগণ সভায় উপস্থিত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সকল আলেমগণ সবাই উপস্থিত। তো আসলে কথাটা কিন্তু ঠিক নেই। কারণ হলো যে সকল বলতে আবার সব আলেমগণকে বোঝানো হচ্ছে, আবার আলেমগণ দিয়েও কিন্তু সব আলেমগণকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে তো একটা শব্দ ব্যবহার করলে যথেষ্ট হয়ে যায়, দুটো শব্দ তো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো এখন আমরা যদি কথাটা এভাবে বলি, সকল আলেম সবাই উপস্থিত, তাহলে কিন্তু ব্যাপারটা ঠিক থাকে। আবার যদি বলি যে আলেমগণ সবাই উপস্থিত, তাহলে কিন্তু ব্যাপারটা ঠিক থাকে। কিন্তু না, এখানে দুটো শব্দকে একসাথে ব্যবহার করা হয়েছে, যেটাকে বলা হয় বাহুল্য দোষ। হ্যাঁ, এরপরে আমরা দেখব গুরুচণ্ডালী দোষ। তো গুরুচণ্ডালী দোষ যেটা হয় যে দেশি শব্দের সাথে তৎসম শব্দ অথবা সাধু এবং চলিত ভাষার মিশ্রণ হলে কিন্তু গুরুচণ্ডালী দোষের সৃষ্টি হয়। এখানে প্রথম উদাহরণটা আছে মরা দাহ। আসলে মরা দাহ শব্দটার প্রথম অংশটা হলো দেশি শব্দ এবং দাহটা শব্দটা হলো কিন্তু তৎসম শব্দ। তাহলে দেশি এবং তৎসম, দেশি এবং তৎসম এই দুটো শব্দ মিক্স হলে কিন্তু এখানে গুরুচণ্ডালী দোষের সৃষ্টি হয়। হ্যাঁ, যেমন আসলে মরা দাহ শব্দটা কখনো হয় না, সেটা হবে মরা পোড়া। এখানে কিন্তু মরা শব্দটাও দেশি, পোড়া শব্দটাও দেশি শব্দ। হ্যাঁ, এরপরে গরুর শকট। তো গরু শব্দটা আসলে একটি দেশি শব্দ, আর শকট শব্দটা একটা তৎসম শব্দ। হ্যাঁ, তো দুটো মিলে হয়েছে গরুর শকট, যেটা আসলে গুরুচণ্ডালী দোষে যুক্ত। তো এটা আসলে হওয়ার কথা ছিল গরুর গাড়ি, গরুর গাড়ি, তাহলে কথাটা ঠিক শোনে। হ্যাঁ, তো এই ধরনের যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো হলো গুরুচণ্ডালী দোষ। তো আজকের আলোচনা এই পর্যন্তই। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে আমি যেন ভিডিও আপলোড করলে আপনারা তাড়াতাড়ি ভিডিওটি পেয়ে যান, তার জন্য অবশ্যই বেল আইকনটি অর্থাৎ ঘন্টা যে আইকনটি আছে সেটাকে অন করে দিতে হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।